My dear viewers, welcome to my channel. Hope all of you are fine. Dear viewers, I'm once again here with a new class about completing sentence. You know all that completing sentence is one of the most important grammatical items of our English subject, and especially for the students of SSC and ACC, this is most common because for these items there are selected marks in our exam. So I have decided to discuss about the completing sentence for all of you. Hope you all will be benefited. Please be with me and keep giving your support. Dear viewers, আমি প্রথমেই যে বিষয়টা বলতে চাই, কমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে কমপ্লিট সেন্স। তো আমাদেরকে কিছু অর্থসঙ্গতিপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, অর্থের সঙ্গে মিলিয়ে বলতে হবে এবং অনেক ক্ষেত্রে রুলস কাজে লাগাতে হবে। সো চলেন দেখে আসি যে কোন রুলগুলো বেশি ইম্পর্টেন্ট, সেভাবে শুরু করি। আমি প্রথমে যেটা লিখেছি সো ডট ডট দ্যাট, অর্থাৎ এর মানে হচ্ছে এতই যে। তো যদি এমন কোনো কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ কোনো একটা সেন্টেন্স, আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে যে একটা অংশ আমাদেরকে দেওয়া থাকবে, অপরটি অংশ আমাদেরকে পূরণ করতে হবে, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো আমি এখানে লিখলাম সো ডট ডট দ্যাট যুক্ত কোনো সেন্টেন্সকে। এখন এখানে সো আছে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এটার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা অর্থ, মানে অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা বাকি অংশে দিতে হবে। যেমন লিখেছি দ্য বয় সো উইক দ্যাট। তো এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, এরপর খেয়াল করি বালকটি এতটাই দুর্বল যে। আমরা কিভাবে বলতে পারি সে কাজ করতে পারে না, সে হাঁটতে পারে না, তো ওরকম কিছু হবে অর্থসঙ্গতিপূর্ণ। তাহলে আমরা লিখতে পারি হি ক্যান নট ওয়াক, হয়ে গেল। অথবা হি কান্ট ডু এনি ওয়ার্ক, তাও হতে পারে। এ হচ্ছে একটা বিষয়। আবার এখানে খেয়াল করি দ্য সাম ইজ সো ইজি দ্যাট, অঙ্কটি এতটাই সোজা যে। তাহলে কি হতে পারে সো দ্যাট, এতই যে। আমি লিখলাম এ চাইল্ড ক্যান ডু দিস, আমি লিখে দিলাম যে শিশু এই অঙ্কটি করতে পারে। তাহলে হয়ে গেল অর্থসঙ্গতি, এতটাই সোজা যে, এতই সোজা যে একটা শিশু এই কাজটি বা এই অঙ্কটি করতে পারে। তারপর হি ইজ সো অনেস্ট দ্যাট, তিনি এতটাই সৎ যে। তাহলে আমরা বুঝতেছি যে কি হওয়া উচিত, অর্থসঙ্গতিপূর্ণ হলে হওয়া উচিত তিনি এতটাই সৎ যে তিনি মিথ্যে বলতে পারেন না। তাহলে আমরা কি বলতে পারি হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট, হি ক্যান্ট টেল এ লাই, তিনি মিথ্যে বলতে পারেন না। আবার তাও বলতে পারি হি ইজ সো অনেস্ট দ্যাট হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, তাও হতে পারে তিনি সকলের দ্বারাই সম্মানিত হন। আবার ইংলিশ ইজ সো ডিফিকাল্ট দ্যাট, তো খেয়াল করি ইংরেজি এতই কঠিন যে। তাহলে কঠিনটি কি হবে, অনেক শিক্ষার্থী পরীক্ষা ফেল করে কিংবা অনেকেই ভয় পায়। তো আমরা লিখতে পারি ইংলিশ ইজ সো ডিফিকাল্ট দ্যাট মেনি স্টুডেন্টস আর অ্যাফ্রেড অফ ইট, অনেক শিক্ষার্থী এটাকে ভয় পায়। এ হচ্ছে সো ডট ডট দ্যাটের যে রুলসটা। এবার অন্যান্য ইম্পর্টেন্ট গুলি দেখব। সো ভিউয়ার্স, এবার আমরা দেখব দো অলদো যুক্ত কোন সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয়, অর্থাৎ একটা অংশ যদি আমাকে দেয়া না থাকে তবে আমরা কি করতে হবে। তো একটু বলি, আমরা সকলে জানবো দো অলদো অর্থ হচ্ছে যদিও। তো এখানে যে মূল কথাটা মনে রাখতে হবে, যখন কোনো সেন্টেন্সে দো অলদো থাকে তখন আমাদেরকে বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করতে হবে, কারণ সাধারণত দো অলদো বসে একটি বিপরীত অর্থ প্রকাশ করার জন্য। তো যেমন আমি এখানে লিখেছি দো হি ইজ পুয়ার, তাহলে তার অল্টারনেটিভ কিছু একটা হবে, আমি অপোজিট মিনিং করবে। দো হি ইজ পুয়ার, যদিও তিনি গরিব। তাহলে এমন হওয়ার কথা যে তিনি যেহেতু গরিব, তার মানসিকতা ভালো না, বা তিনি ভালো চিন্তা করতে জানেন না, হ্যাঁ, তিনি সৎ নন, এরকম হওয়ার কথা। কিন্তু এখানে ঠিক উল্টো প্রকাশ করবে, দো হি ইজ পুয়ার লিখলাম হি ইজ অনেস্ট, তিনি যদিও গরিব তিনি সৎ, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করছে। আবার লিখলাম দো হি ইজ রিচ, ঠিক উল্টোটা লিখলাম, যদিও তিনি ধনী, তাহলে কি বলতে পারে হি ইজ ডিসঅনেস্ট। আমি একই জায়গায় দেখেন আমি সেটা বুঝি যে কি হইতে পারে পার্থক্যটা। তিনি গরিব কিন্তু সৎ, অর্থাৎ তিনি গরিব হলেও তিনি সৎ, তিনি ধনী হলেও তিনি অসৎ, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করছে।
আবার অলদো হি হ্যাজ মেরিট, যদিও তার মেধা আছে, তাহলে বুঝতেছি তার মেধা আছে কিন্তু সে কাজে লাগাচ্ছে না, যদিও যেহেতু বলেছে, তাহলে অলদো হি হ্যাজ মেরিট, তাহলে কি হবে, হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। হয়ে গেল ভিউয়ার্স, অর্থাৎ যদিও তার মেধা আছে কিন্তু সে তার পড়াশোনায় মনোযোগী না, তাহলে ঠিক বিপরীত অর্থ প্রকাশ করছে। এ হচ্ছে দোলদের বিষয়টা। তো আমাদের মাথায় রাখতে হবে যখনই দোলতে থাকে আমাদেরকে ঠিক তার বিপরীত অর্থ প্রকাশ করতে হবে, যা বোঝাচ্ছে সেটাকে ধরে আমরা এটার ঠিক বিপরীত ধর্মী একটা অর্থকে দিতে হবে, যে কাজটা আমরা এখানে করেছি। এ হচ্ছে ভিউয়ার্স দোল বেসিক বিষয়টা। এবার চলুন আমরা সিনসেস এই বিষয় ভিউয়ার্স, এবার আমরা দেখবো সিনসেস, এগুলো বরাবরই আমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ যেহেতু। তো যে কথা বলতে হবে, অর্থাৎ সিনসেস যে ক্লজটা থাকে সে অংশে কারণকে নির্দেশ করে, আর আমাদের কাজ হবে ফলাফল নির্দেশ করে এমন একটি সেন্টেন্স লিখতে হবে, মানে পরবর্তী অংশ মানে ফিলিং করার জন্য। তাহলে যদি যেমন আমি এখানে লিখেছি সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি সল্টি, যেহেতু পানি খুব লবণাক্ত ছিল, তাহলে আমরা বুঝতে পারি কি ছিল, কি হয়েছিল, তারা কেউ এটা গ্রহণ করতে পারেনি। কারণ মনে রাখবো যখনই সিন্স অংশ বা অংশ থাকবে তাহলে তার পরবর্তী অংশে সেটা ফলাফল প্রদান করবে, অর্থাৎ ফলাফল নির্দেশ করে এমন কোনো একটি বাক্য আমরা লিখতে হবে। তাহলে সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি সল্টি, আমি লিখলাম দে কুড নট ড্রিঙ্ক ইট, দে কুড নট ড্রিঙ্ক ইট। বিহত আসলে বুঝতে পেরেছি যেহেতু পানি লবণাক্ত ছিল তারা কেউই পান করতে পারেনি। তারপর লিখেছি সিন্স হি ওয়ার্কড হার্ড, এখানে একটা ফার্স্ট ইনডিফিনিট আছে, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, কঠোর পরিশ্রম করেছে, তাহলে সে কি করেছিল, ভালো রেজাল্ট করেছিল, তাহলে তার ফলাফল হবে তার পরিশ্রমের ফলাফল সে পেয়েছে, অর্থাৎ এখানে কারণ, এই জন্য সেখানে আমরা ফলাফল দেখাবো। সিন্স হি ওয়ার্কড হার্ড হি গট এ প্লাস ইন এক্সাম, সে পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। এবার লিখেছি অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু তিনি অসুস্থ ছিলেন, তাহলে এটা কারণ, এখন আমরা একটা ফলাফল দেব। তাহলে সে যেহেতু অসুস্থ ছিল, অ্যাজ হি ওয়াজ ইল, তাহলে আমরা কি লিখতে পারি, হি কুড নট জয়েন দ্য মিটিং। হয়ে গেল, তিনি যেহেতু অসুস্থ ছিলেন তাই তিনি মিটিং এ আসতে পারেননি। এই হচ্ছে সিনসেসের বিষয়টা। আবার যদি এমন হয় যে আমাদেরকে এই ফলাফল অংশটা দেওয়া আছে, তাহলে আমরা সিনসেস ব্যবহার করে এই কারণ অংশকে রিসিভ করতে পারবো, অর্থাৎ কারণ অংশকে আমরা লিখতে হবে, তখন আমরা মাঝে সিনসেস দিয়ে দিব। যেমন আমি যদি এরকম বলি যে সে পরীক্ষায় ভালো ফলাফল করেনি কারণ সে পড়াশোনায় অমনোযোগী ছিল, ঠিক এই কথাটাই আমি লিখলাম হি কুড নট গেট গুড মার্কস, ওকে, এটা ফলাফল। তাহলে আমি এখানেও কারণ দেখাতে পারি, তাহলে কি লিখতে পারি, as he was inattentive, হয়ে গেল। তাহলে আমি এখানে as লিখেছি ভিউয়ার্স, অর্থাৎ এই অংশটাকে আমি কারণ দেখিয়েছি, এই অংশটা ফলাফল। সে পরীক্ষায় ভালো ফলাফল পায়নি, ভালো মার্ক পায়নি, যেহেতু সে পড়াশোনায় অমনোযোগী ছিল। এই হচ্ছে সিনসেসের বিষয়। চলুন আরেকটা বিষয় দেখে আসি ভিউয়ার্স। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা রুল দেখবো, পরীক্ষায় অনেক বেশি আসে এবং আমাদের চাকরির পরীক্ষাও মোস্ট কমন। সো দেখে আসি, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, অর্থাৎ কোনো কিছু এখনই করা উচিত, ইতিমধ্যেই বিলম্ব হয়ে গিয়েছে আর না করলেই নয়, এমন অর্থে বোঝাতে সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম হয়। তো আমি একটু লিখেছি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সংক্ষেপে মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যখনই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে পরবর্তীতে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট হয়ে যায়, সেটাই হচ্ছে ইট ইজ হাই টাইমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি একটা বিষয় লিখলাম ইট ইজ টাইম, আমি লিখেছি উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, হয়ে গেল। এখানে ইট ইজ টাইম আছে, পরবর্তীতে সাবজেক্ট লিখেছি এবং ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর বাকি অংশ। তাহলে লিখেছি ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, তাহলে বিনছে কিনা প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আবার লিখতে পারি ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার পলিসি, হয়ে গেল।
ইট ইজ আইটেম লিখেছি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর বাকি অংশ। আমাদের নীতি বা আমাদের যে নিয়ম সেগুলোকে না বদলালেই নয়, মানে এখনই বদলানো উচিত। হয়ে গেল, ইট ইজ টাইম, ইট ইজ আইটেম থাকলে সবসময় মনে রাখবো সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এটাই হচ্ছে টাইম আইটেমের ব্যাপার। সো ভিউয়ার্স, এবার দেখবো আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। প্রথম দেখেছি আমরা সো ডট ডট দ্যাট, এতই যে, আর এখানে সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট যাতে। তো যদি এমন থাকে তবে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, অর্থাৎ কোনো বাক্যে যখন আমাদের কিভাবে দেয়া থাকবে তখন কিভাবে ফিল করতে হবে। যেমন আমি লিখেছি দ্য স্টুডেন্টস স্টাডিড ডিলিজেন্টলি, শিক্ষার্থীরা পরিশ্রমের সাথে অধ্যয়ন করেছে। কেন করেছে? তাদের বুঝতে পারতেছি ভালো ফলাফল করার জন্য। তবে দুইটা বিষয় আমাদের জানতে হবে। যদি এই অংশটা ফার্স্ট ইনডিফিনিট হয় তবে পরবর্তী অংশে সাবজেক্টের পরে কুড কিংবা মাইট হবে। আবারও বলছি, যদি এটা ফার্স্ট টেন্সের হয় তবে তার পরবর্তী অংশে সাবজেক্টের পরে কুড কিংবা মাইট হবে। আর যদি প্রেজেন্ট টেন্সের হয় তবে তার পরবর্তী অংশে ক্যান কিংবা মে হবে। তো আসুন আমরা দেখে আসি। দ্য স্টুডেন্ট স্টাডিড ডিলিজেন্টলি সো দ্যাট দে কুড গেট এ প্লাস। ভিউয়ার্স, আমরা জানি ক্যান কুড মে মাইট থাকলে তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, এইজন্য আমি গেট লিখেছি, তারপর বাকি অংশ হয়ে গেল। এখানে লিখেছি দ্য স্টুডেন্ট স্টাডিড, দিস ওয়ান ইজ ফার্স্ট ইনডিফিনিট, এইজন্য এখানে সাবজেক্টের পরে আমি কুড লিখেছি, অথবা মাইট হতে পারতো। এবার আসি, টিচার্স গাইডেড আস প্রপারলি, শিক্ষকেরা আমাদেরকে যথাযথভাবে নির্দেশনা দিয়েছিলেন যাতে, তাহলে কি হতে পারে, যেন আমরা বা যাতে আমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে পারি। তাহলে সো দ্যাট উই কুড টেক গুড প্রিপারেশন, গুড অফ প্রিপারেশন, আমি এখানে দেখাচ্ছি প্রিপারেশন হয়ে গেল ভিউয়ার্স। তাহলে দেখেন এখানেও গাইডেড আছে, এজন্য উই এর পরে কুড। আবার she speaks loudly in order that, এবার খেয়াল করি, she speaks, she থার্ড পারসন সিঙ্গুলারের জন্য অ্যাডজেক্টিভ হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের। she speaks loudly in order that, তিনি জোরে কথা বলেছেন বা বলেন এজন্য, অর্থাৎ যাতে আমরা তাকে শুনতে পারি। এখানে so that অথবা in order that একই কথা, যাতে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, in order that উই, অথবা এখানে দ্য স্টুডেন্টস হতে পারতো, অডিয়েন্স হতে পারতো, যাই হোক আমি লিখলাম উই, ইন অর্ডার দ্যাট উই মে হিয়ার ক্লিয়ারলি, হয়ে গেল, যেন আমরা তাকে স্পষ্টভাবে শুনতে পারি। এ হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের বিষয়টা। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি প্রথম অংশে ফার্স্ট থাকে তাহলে কুড কি মাইট, আর যদি প্রথম অংশে প্রেজেন্ট থাকে তবে পরের অংশে ক্যান কিংবা মে। ভিউয়ার্স, এই হচ্ছে সো দ্যাটের রুলস। সো ভিউয়ার্স, আজকে এই বিষয়গুলিকেই আলোচনা করলাম, বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এবং পরবর্তীতে আরো অনেক বেশ গুরুত্বপূর্ণ কিছু রুল আছে, সেগুলোকে আমি নিয়ে আসব। আপনারা আমার সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই আপনারা অনেকে আমাকে সমর্থন দিচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একই সঙ্গে আবার অনুরোধ করব, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, যদি আমার ক্লাস ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আজকের মতো বিদায়, গুড বাই।